আসসালামু আলাইকুম। নিউ সেকেন্ড ইয়ারে মেয়েরা, তোমাদের জন্য আজকে প্রথম ক্লাস। করোনার মধ্যে নিশ্চয়ই ঠিকমতো পড়াশোনা হয়নি, তবে করোনা কবে যাবে আমরা জানি না, কবে রেগুলার ক্লাস শুরু হবে আমরা জানি না। বসে থাকলে তো চলবে না, আমাদের ক্লাস শুরু করতে হবে। সেই জন্য তোমাদের ক্লাস শুরু করা হলো আজকে। আমার সাবজেক্ট হচ্ছে ইন্টারমিডিয়েটের অ্যাকাউন্টিং। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এটা হচ্ছে আমার পেপার। আমি এই নিয়ে যাবতীয় তথ্য দিব, অঙ্ক করাবো। তোমরা আবার ভিডিওগুলো দেখবে, বুঝবে। যে বুঝবে না সে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব পরের ক্লাসে সেটা সলভ করার। তবে শুরুতেই বলে রাখি, আমি যখনই ভিডিও আপলোড করব তখনই তুমি পাবে, যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অর্থাৎ আমার ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন আছে সেখানে প্রেস করলে সাবস্ক্রাইব করা হয়ে গেল। আর কখনোই করা লাগবে না, যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেব তোমরা পেয়ে যাবে। তো যেহেতু এটা অনলাইন ক্লাস, অনেক কথাই তোমরা সরাসরি বলতে পারবে না, অর্থাৎ অনেক প্রশ্ন সরাসরি করতে পারবে না। এই জন্য আমি বলছি, তোমরা কমেন্ট বক্সে কি কি অসুবিধা আছে তা কমেন্ট করে জানাবে, আমি পরের ক্লাসে সলভ করব। তবে আমি চেষ্টা করব সর্বোচ্চটা বলা, যাতে তোমাদের কোনো ধরনের প্রশ্ন করার সুযোগ না থাকে। আমি সবটাই বলার চেষ্টা করব। যাও, যেহেতু আমাদের আজকে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং শুরু করতে যাচ্ছি, তো জানা দরকার কি কি চ্যাপ্টার, কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের শিখতে হবে। আমরা দেখে নিই। প্রথম চ্যাপ্টার, রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস অ্যান্ড প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস। অ্যাকাউন্টিং প্রসেস, ফিনান্সিয়াল স্টেটমেন্টস অলরেডি তোমরা ফার্স্ট ইয়ারে করেছো। ফার্স্ট ইয়ারে এটা তোমাদের করা হয়েছে, তারপরেও আমরা এটা রিভিউ করব, অবশ্যই করব। 2, প্লান্ট অ্যাসেট, ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড টেঞ্জিবল অ্যাসেটস। প্লান্ট অ্যাসেটস অর্থাৎ ফিক্সড অ্যাসেট, ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ইনটেঞ্জিবল অ্যাসেট। চ্যাপ্টারের নাম এত বিশাল হওয়ার পরেও নর্মালি এখানে এই কাজটাই করা হয়। অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট, তুমি কোথাও যদি বিনিয়োগ করো তার জন্য হিসাব। অ্যাকাউন্টিং ফর লং টার্ম লায়াবিলিটিস, দীর্ঘমেয়াদী দায়ের জন্য হিসাব। পার্টনারশিপ অ্যাকাউন্টিং, পার্টনারশিপ অ্যাকাউন্টিং, অ্যাডমিশন অ্যান্ড রিটায়ারমেন্ট। তোমরা পার্টনারশিপ ইন্টারমিডিয়েটে করেছো, কিন্তু সেটার সাথে এটার কোনো মিল নাই, এটা একটু ভিন্নধর্মী। কারেন্ট লায়াবিলিটিস অ্যান্ড কন্টিনজেন্সিস, কারেন্ট লায়াবিলিটি চলতি দায় এবং ভবিষ্যৎ সঞ্চিতি। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নগদ প্রবাহ বিবরণী। প্রিপারেশন অফ ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট, ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট প্রস্তুতকরণ। অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট। অর্থাৎ এই 9টা চ্যাপ্টার তোমাদের আছে। তো 9টা চ্যাপ্টার থাকলে সবগুলো করার প্রয়োজন হবে না। যতগুলো করলে তোমরা পরীক্ষায় সুন্দরভাবে উত্তর দিতে পারবে এবং যতগুলো করলে তোমরা শিখতে পারবে ভালোভাবে, আমি সেগুলোই তোমাদের শেখাবো। তবে আজকের আলোচ্য বিষয়, যেহেতু এটা সম্পর্কে অলরেডি তোমরা জানো, আমি এটাই যদি শুরু করি তোমাদের বোরিং লাগতে পারে, যে শেখার জিনিস আমার শেখানো হচ্ছে। তাই আমি নতুন কিছু নিয়ে শুরু করব। আজকের আলোচ্য বিষয় এটা, প্লান্ট অ্যাসেট, ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ইনটেঞ্জিবল অ্যাসেট আজকের আলোচ্য বিষয়। ঠিক আছে, তো আমরা সেই চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচ্য বিষয় প্লান্ট অ্যাসেট। তো প্লান্ট অ্যাসেট নিয়ে আমরা আলোচনা করার আগে জেনে নিই এটা কি। খেয়াল করো, ব্যবসা প্রতিষ্ঠানে স্থায়ীভাবে ব্যবহারের জন্য যে সম্পত্তি অর্জিত হয় তাকে প্লান্ট অ্যাসেট বলে। যে সমস্ত সম্পত্তি আমরা স্থায়ীভাবে ব্যবহার করব, ওই সব সম্পত্তিগুলোকে বলা হবে প্লান্ট অ্যাসেট। স্থায়ীভাবে বলতে কি বুঝছি? পৃথিবীতে কোনো কিছু স্থায়ী না, যে কোনো কিছু নষ্ট হয়ে যেতে পারে। স্থায়ী বলতে বোঝানো হয় 1 বছরের অধিক সময়।
আমরা দেখি যেমন জমি, বাড়ি, যন্ত্রপাতি ও কলকবজা, মোটর গাড়ি, আসবাবপত্র, সাজ সরঞ্জাম প্রভৃতি প্রাণ সম্পত্তির উদাহরণ। তাহলে এগুলো হচ্ছে প্রাণ সম্পত্তির উদাহরণ। জমি কেউ 1 বছরের জন্য কিনা না, দীর্ঘদিনের জন্য। বাড়ি, একটা বাড়ি তৈরি করেছো, এই বছরে বাড়ি তৈরি করেছো, আগামী বছর শুরুতে কি বুলডোজার দিয়ে ভেঙে দিবে, দিয়ে আবার তৈরি করবে? মোটেই না। একটা বাড়ি তৈরি করে মানুষ দীর্ঘদিন বসবাস করার জন্য। যন্ত্রপাতি, কলকবজা, এগুলো দীর্ঘদিনের জন্য ক্রয় করা হয়। মোটর গাড়ি, একটা গাড়ি নিয়ে আসলা, পছন্দ হলো না, ফেলে দিলে আরেকটা কিংবা 1 মাস পরে, তা কি হবে? হবে না। তাহলে এটাও দীর্ঘদিনের জন্য কেনা হয়। আসবাবপত্র, সোফা সেট নিয়ে আসলা, কিনে নিয়ে আসা হলো, পছন্দ হলো না, ছাদ থেকে ফেলে দিলা, দিবা? এটা দিবা না, এটাও দীর্ঘদিন ব্যবহার করা হবে। অনুরূপভাবে এইগুলো হচ্ছে আমাদের প্ল্যান্ট অ্যাসেট। এটা নিয়ে কাইসো কিমেল কি বলেছেন দেখো। অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বইতে বলেছেন কাইসো, ফিক্সড অ্যাসেট আর ট্যানজিবল অ্যাসেট রিসোর্সেস। ফিক্সড অ্যাসেটস আর ট্যানজিবল রিসোর্সেস that are used in the operation of a business, যা একটা প্রতিষ্ঠানের পরিচালনার জন্য ব্যবহার করা হয় and are not intended for sale to customer, এবং যা কাস্টমার কাছে বিক্রি করা হয় না। অর্থাৎ ফিক্সড অ্যাসেট হচ্ছে সেই অ্যাসেটগুলো যেগুলো আমরা কিনে নিয়ে এসে প্রতিষ্ঠানের প্রয়োজনে ব্যবহার করব, অর্থাৎ ওগুলো ব্যবহার করে আমরা ব্যবসা করব, তবে এটা কাস্টমারের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয় না। অর্থাৎ যখন এগুলো অকেজ হয়ে যাবে, আর চলবে না, আর ব্যবহার করা সম্ভব না, তখন আমরা বিক্রি করে দেবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত চলছে ততক্ষণ আমরা বিক্রি করব না। এক কথায়, আমরা যে সম্পত্তিগুলো প্রতিষ্ঠানে ব্যবহার উদ্দেশ্যে, অর্থাৎ ব্যবহার করে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ক্রয় করব, সেটাই প্ল্যান্ট অ্যাসেট। অর্থাৎ প্ল্যান্ট সম্পত্তি হলো এমন এক ধরনের সম্পদ যা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় এবং ভোক্তাদের নিকট বিক্রয়ের ইচ্ছা থাকে না। আন্তর্জাতিক হিসাবমান নম্বর 16, আন্তর্জাতিক হিসাবমান নম্বর 16তে এই ধরনের সম্পত্তিকে প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট এভাবে অভিহিত করা হয়েছে। অর্থাৎ প্ল্যান্ট অ্যাসেটকে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং সিস্টেম অনুযায়ী এটাকে প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট নামে অভিহিত করা হয়েছে। এগুলো আগে আসলে ফিক্সড অ্যাসেট বলা হতো, ফিক্সড। এখন সেটা বলা হয় প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। ফিক্সড মানে স্থায়ী। আমরা জানি কোনো কিছু স্থায়ী না, একসময় নষ্ট হবেই। তাই ফিক্সড শব্দটার পরিবর্তে বলা হচ্ছে প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। আর এই সম্পত্তিগুলোর মেয়াদ 1 বছর অধিক সময়, অর্থাৎ যতদিন চলবে ততদিন চালাবো আমরা, এবং এটা ব্যবহার করে মুনাফা অর্জন করব। বাংলাদেশের কোম্পানিগুলো এই শিরোনাম ব্যবহার করে থাকে, তবে কোম্পানি আইনের উদ্ধৃতপত্রের 6 ফিক্সড অ্যাসেট, কোম্পানি আইনে, আমাদের কোম্পানি আইনে বলা হয় ফিক্সড অ্যাসেট, এটাকে ফিক্সড অ্যাসেট বলা হয়েছে, এবং ব্লক অ্যাসেট। অনেক সময় ফিক্সড অ্যাসেটের আরেকটা হচ্ছে ব্লক অ্যাসেট। কি জন্য? ব্লক মানে আমরা স্থির করে দিলাম, ব্লক মানে বাধা দিলাম, অর্থাৎ এনে ফিক্সড করে দিলাম, ব্লক করে দিলাম, আর সরাবো না। ফিক্সড অ্যাসেট আমরা একটা মেশিনে নিয়ে এসে সেট করি, ওটাকে আমরা সরাবো বা বিক্রি করবো? করবো না। তো ফিক্সড অ্যাসেট আরেকটা নাম হচ্ছে ব্লক অ্যাসেট। পরিভাষায় ব্যবহৃত হয়েছে, অর্থাৎ কোম্পানি আইনে এই প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টকে ফিক্সড অ্যাসেট বা ব্লক অ্যাসেট পরিভাষাতেই ব্যবহার করা হয়েছে। আবার কেউ কেউ তাকে পরিচালনাগত সম্পত্তি, অপারেটিং অ্যাসেট বলে অভিহিত করেছেন। ফিক্সড অ্যাসেটকে কেউ কেউ অপারেটিং অ্যাসেট বলেছেন। কি যেন বলেছেন? আমরা জানি এই সম্পত্তি দিয়ে একটা প্রতিষ্ঠান অপারেট করি, পরিচালনা করি, অর্থাৎ এই সম্পত্তি ব্যবহার করে আমরা ব্যবসা কাজে লাগিয়ে আমরা মুনাফা অর্জন করি, এই জন্য এর নাম অপারেটিং অ্যাসেট। পরিশেষে বলা যায় যে সকল সম্পত্তি ক্রয় বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ক্রয় বা সংগ্রহ করা হয় না, বরং ব্যবসায়িক কর্মকাণ্ড প্রক্রিয়ায় ব্যবহারের উদ্দেশ্যে অর্জন করা হয়
এবং যাদের থেকে দীর্ঘকালীন সুবিধা পাওয়া যায় তাদেরকে প্ল্যান্ট অ্যাসেট বলে। তাহলে শিক্ষার্থীরা প্ল্যান্ট অ্যাসেট কি আমি বলে দিলাম সংক্ষেপে, তোমাদের বই আছে তোমরাও দেখে নিবা। তো একটা পরিচিতি দেওয়া দরকার ছিল, তাই আমি দিয়েছি। একজন স্টুডেন্ট হিসাবে তোমার কাজ কি? তোমাকে কিছু প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তর দিবে, আর এখানে কিছু অঙ্ক দেওয়া আছে, দেওয়া থাকবে, যেটাকে তোমাকে সলভ করতে হবে। কি ধরনের অঙ্ক? তুমি সম্পত্তি কিনে এনেছো, এনে ব্যবহার করছো, ব্যবহার করলে সেটা ক্ষয় হচ্ছে না? ব্যবহার করলে নষ্ট হচ্ছে না? ব্যবহার করলে মূল্য কমছে না? তাহলে এইগুলোকে আমরা কিভাবে হিসাবভুক্ত করব? আমরা জানি সম্পত্তি ব্যবহার করলে অবচয় হয়, ডেপ্রিসিয়েশন হয়। ডেপ্রিসিয়েশনটা আমরা কিভাবে ধার্য করব? সম্পত্তি অকেজ হয়ে গেলে, ব্যবহার করতে করতে অকেজ হয়ে গেলে আমরা এটা বিক্রি করে দিই। বিক্রি করার সময় লাভ হতে পারে বা লস হতে পারে, আমরা কিভাবে সেটা রেকর্ড করব? সম্পত্তি কিনলে সম্পত্তি বাড়বে, বিক্রি করলে কমবে, আমরা কিভাবে রেকর্ড করব? অর্থাৎ সম্পত্তি নিয়ে আসবো, ব্যবহার করব, কিনবো, বিক্রি করব, লাভ হবে, লস হবে। একজন স্টুডেন্ট হিসাবে তোমাকে এইগুলোই হিসাবভুক্ত করতে হবে, রেকর্ড করতে হবে। এগুলো হচ্ছে কি তা জানানো হলো, আর এগুলো কিভাবে করব, কোন হিসাবের মাধ্যমে করব, তা তোমাদের জানতে হবে বা শিখতে হবে। অর্থাৎ এখন আমার আলোচ্য বিষয় আমরা সম্পত্তিগুলো কিভাবে রেকর্ড করব সেটা। শিক্ষার্থীরা, প্ল্যান্ট অ্যাসেটে একজন স্টুডেন্ট হিসাবে তোমার কি কি করতে হতে পারে, কি কি সমস্যা অ্যারাইজ করতে পারে, প্রশ্নে কি চাওয়া হতে পারে, এগুলো জানা দরকার। আমরা দেখি এই চ্যাপ্টারে করণীয় জার্নাল এন্ট্রি। তোমাকে বলতে পারে জার্নাল দাও, গিভ জার্নাল এন্ট্রি বা জাবেদা দাও। জার্নাল এন্ট্রি কি কারণে হতে পারে? পারচেস অফ অ্যাসেট। তোমার একটা অ্যাসেট তো আকাশ থেকে পড়বে না, অ্যাসেটটা কিনতে হবে, কিনে ব্যবহার করতে হবে। তাহলে কেনার জন্য জার্নাল, আর ব্যবহার করলে তার ডেপ্রিসিয়েশন হবে, ডেপ্রিসিয়েশনের জন্য জার্নাল। তাহলে পারচেসের জন্য জার্নাল, ডেপ্রিসিয়েশনের জন্য জার্নাল। এই সম্পত্তিটা ব্যবহার করতে করতে যখন অকেজ হয়ে যাবে তখন বিক্রি করে দিবা, বা একটা পুরাতন কম্পিউটার ব্যবহার করছিলা, নতুন কম্পিউটার এসেছে, আপগ্রেড কম্পিউটার এসেছে, পুরাতনটা বিক্রি করে দিয়ে নতুন কিনেছো, সেলসের জন্য জার্নাল। আর বিক্রি করার সময় লাভ লস হতেই পারে, তোমার মনের মতো করে বিক্রি হবে না, বা আমার মনের মতো করে তুমি কিনবে না। সুতরাং বিক্রি করার সময় লাভ বা লস হতেই পারে, লসের জন্য জার্নাল, লাভের জন্য জার্নাল। তাহলে সাধারণত আমাদের 5 ধরনের জার্নাল থাকে। এরপর লেজার। তোমাকে প্রশ্নে বলা থাকতে পারে লেজার করো, খতিয়ান। কি কি লেজার হবে? অ্যাসেটের জন্য, ডেপ্রিসিয়েশনের জন্য, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের জন্য। লেজার 3 ধরনের হতে পারে। এরপর প্রেজেন্টেশন অফ প্ল্যান্ট অ্যাসেট ইন দ্য ব্যালেন্স শিট। অর্থাৎ তোমার সম্পত্তি কেনা হয়েছে, ব্যবহার করা হয়েছে, ব্যবহার শেষে অর্থাৎ একটা বছর শেষে সম্পত্তি কিনে সেখান থেকে অবচয় বাদ দিয়ে কত মূল্য থাকলো তা ব্যালেন্স শিটে দেখাতে বলতে পারে। তারা বলতে পারে এই বছর শেষে তোমার প্ল্যান্ট অ্যাসেটের পরিমাণ কত, বা ব্যবহৃত সম্পত্তির মূল্য কত, এটা প্রশ্ন বলতে পারে। তখন আমরা এটা রিপ্রেজেন্ট করব ব্যালেন্স শিটে। এরপর এইগুলো করতে গেলে তোমার কিছু ক্যালকুলেশন দরকার। ডেপ্রিসিয়েশন দেয়া থাকবে না, তোমাকে ক্যালকুলেশন করতে হবে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অনেক সময় ক্যালকুলেশন করতে বলতে পারে, বলে যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত হবে, ক্যালকুলেশন। অ্যাকাউন্টস না আছে, লেজার না আছে, ক্যালকুলেশনের মাধ্যমে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন জানতে চাওয়া হতে পারে, অথবা অঙ্ক করার স্বার্থে তোমাকে বের করে নিতে হতে পারে। আর বুক ভ্যালু, একটা নির্দিষ্ট সময় পরে সম্পত্তির বুক ভ্যালু কত, অর্থাৎ অ্যাসেট থেকে ডেপ্রিসিয়েশন বা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে যে মূল্য থাকবে তার নাম হচ্ছে বুক ভ্যালু, এটা চাইতে পারে। তাহলে তোমার প্রশ্নে এগুলো হচ্ছে চাওয়া।
এগুলো প্রশ্নে বের করতে বলতে পারে। এখন আসো, এই অঙ্কের সবচেয়ে বড় সমস্যা যে ডেপ্রিসিয়েশনটা একটা নির্দিষ্ট পদ্ধতিতে করা হয় না। প্রশ্নে অনেকগুলো মেথড আছে, তোমাকে বলা হবে, মেথডের উল্লেখ করে বলা হবে এই মেথডের মাধ্যমে ডেপ্রিসিয়েশন বের করো। তার মানে তোমাকে ডেপ্রিসিয়েশন মেথডগুলো জানতে হবে। এই অঙ্কের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় ডেপ্রিসিয়েশন মেথড জানা। ডেপ্রিসিয়েশনের কতগুলো মেথড আছে দেখো। মেথডস অফ ডেপ্রিসিয়েশন: স্ট্রেট লাইন মেথড অর ফিক্সড ইনস্টলমেন্ট মেথড। একই নাম, ফিক্সড ইনস্টলমেন্ট মেথড, স্ট্রেট লাইন মেথড, একই জিনিস। প্রশ্নে যেটাই বলা থাকবে আমরা সেটাই ব্যবহার করব। ডিমিনিশিং বা রিডিউসিং ব্যালেন্স মেথড, এটা বলতে পারে ডিমিনিশিং ব্যালেন্স মেথড বা রিডিউসিং ব্যালেন্স মেথড অথবা রিটেন ডাউন ভ্যালু মেথড। তিনটা নাম কিন্তু একটাই মেথড। অ্যানুইটি মেথড, depreciation fund method, sum of the years digits method, revaluation method, insurance policy method, machine hour rate method, replacement cost method, production unit method, depletion unit method, compound interest method, single charge method, mileage method, replacement reserve method, double declining balance method। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 16টা মেথড আছে, কিন্তু পরীক্ষায় সাধারণত সবগুলো আসে না। পরীক্ষায় নরমালি যেগুলো আসে সেটা হচ্ছে এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। সাধারণত 1 2 3 4 5 6 7 ফাইনাল পরীক্ষায় 7টা মেথডের মধ্যে ঘুরে ফিরে এই অঙ্কগুলোই থাকে। তো যেহেতু তোমার জানা দরকার কতগুলো মেথড আছে, প্রশ্নে মাঝে মাঝে বলা থাকে ডেপ্রিসিয়েশনের মেথডগুলো উল্লেখ করো, অর্থাৎ ডেপ্রিসিয়েশনের কতগুলো মেথড আছে লিখো। থিওরির কারণে এটা তোমাকে জানতে হবে। তুমি যদি প্রশ্নের উত্তর দিতে চাও তাহলে মেথডগুলোর নাম জানতে হবে, কিন্তু পরীক্ষায় অঙ্ক করার জন্য এতগুলো মেথড প্রয়োজন হয় না। সাধারণত এই 1 2 3 4 5 6 7 7টা মেথড প্রয়োজন হয়। তো আমি এই মেথডগুলো উল্লেখ করে এই মেথডের মাধ্যমে আমি জার্নাল শেখাবো, লেজার শেখাবো, এই মেথডের মাধ্যমে ব্যালেন্স শিটে রিপ্রেজেন্ট করব এবং ক্যালকুলেশন করব। তো শিক্ষার্থীরা, আমি আজকে যা বললাম তা তোমরা মনোযোগ দিয়ে স্টাডি করবে। আমি পরবর্তী ক্লাসে এই মেথডের মাধ্যমে উদাহরণের সাহায্যে বিভিন্ন রকম অঙ্ক কিভাবে করতে হয় তাই দেখাবো। তোমরা অনলাইন ক্লাস করছো, আমার ক্লাসটা মনোযোগ দিয়ে করলে ফাইনাল পরীক্ষায় চিন্তা করতে হবে না। ইনশাল্লাহ আমি যে অঙ্কগুলো এখানে করাবো ফাইনাল পরীক্ষায় সেগুলোই কমন আসবে। তবে সেগুলো শিখতে হবে, মুখস্থ করা যাবে না, কারণ আমি তোমাদের শেখাবো। তুমি যদি শেখো তাহলে সিমিলার অঙ্ক দিলে বা একটু ফিগার ঘুরিয়ে দিলে তুমি পারবে, কিন্তু যদি মুখস্থ করো, মুখস্থ মানে হচ্ছে এক্স্যাক্টলি তুমি সেটাই চাও, সেটা কখনো সম্ভব না। তাহলে শিখবে, তাহলে ওই শেখার মধ্যে যে অঙ্কই দিক না কেন, যে ধরনের অঙ্কই দেয়া হোক না কেন, তুমি অবশ্যই পারবে। তো আমি ক্লাস শেষ করার আগে আবার বলছি, আজকে তোমাদের প্রথম ক্লাস। তোমরা ক্লাসটা করবে, ভিডিওটা দেখবে এবং সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে পরের ক্লাস অটোমেটিক্যালি তোমার মোবাইলে গিয়ে নক করবে, তুমি অটোমেটিক্যালি দেখতে পাবে পরের ক্লাসটা। তো শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আজকের মতো আল্লাহ হাফেজ।